হ্যালো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি মায়াপুরের ভিডিওর পার্ট 3 নিয়ে। আর তোমরা দেখতেই পেলে আগের ভিডিওতে যে আমরা নবদ্বীপ ঘুরে এলাম, আর ঠিক সেই দিনই মানে দ্বিতীয় দিনই মায়াপুরে যে আমরা ছিলাম। তো প্রথমে নবদ্বীপ ঘুরে এসে হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম যে দুপুরে আজকে আমরা ইস্কন মন্দিরেই ভোগ খাবো। তো সেই কারণেই আমরা বেরিয়ে পড়লাম যে আগে থেকে টিকিট যদি না নিই তাহলে হয়তো পরে আমরা ভোগ নাও পেতে পারি। সেই কারণে টোটোওয়ালা একদম হোটেলের সামনে থেকেই পেয়ে গেছিলাম। তো তার সাথেই আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে। সে আমাদেরকে বলছে মায়াপুর ঘুরে দেখাবে, মানে আমরা ঘুরেছি কিনা সে আমাদেরকে দেখাবে, এত টাকা নেবে অত টাকা নেবে, এরকম আর কি দরাদরি চলছে। কিন্তু আমরা এসেছিলাম মেনলি ভোগ খাবো, আর কিছু ভাবিনি যে ভোগ ঠোক খেয়ে তারপর না হয় বেরাবো। আর আমাদের হাতে বেশি টাইমও নেই, কাল যেহেতু আমরা ফিরে যাব, সেই কারণেই আমরা ভাবলাম ঠিক আছে রাজি হয়ে যাই। এবার যে টোটো চালক সে সঙ্গে গিয়ে আমাদের জন্য 5টা ভোগের টিকিট কেটে আনে, আর তারপরে আমাদেরকে টোটো করে নিয়ে বেরিয়ে পড়ে মায়াপুরে সমস্ত মন্দির ঘোরানোর জন্যে। তারপর কিছু দূর আসার পর দেখলাম এখানে প্রচণ্ড জ্যাম। উনি বলল জুতোটা রেখে আপনারা একটু এগিয়ে যান হেঁটে, তাহলেই দেখতে পারবেন যে একটা মন্দির আছে, মানে জগন্নাথ মন্দির। তো সেই হিসাবেই আমি এখান দিয়ে যাচ্ছি, মানে আমি একা নয়, আমার বাড়ির সবাই যাচ্ছে। এখানে দেখলাম আরও একটা বাস এসেছে, যারা আর কি ট্যুরে এসেছে। দেখো বালতি দিয়ে নামানো হচ্ছে, যেহেতু বাসের দরজার ওই জায়গাটা অনেকটা উঁচু, তো সেই কারণে বয়স্করা তো নামতে পারবে না। তাই এবার আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে চলে এলাম। এসে দেখছি এই মন্দিরে তো মারাত্মক লেভেলের ভিড়। বুঝলাম না, এতগুলো মন্দিরে ঘুরলাম বাট ভিড় এই মন্দিরে এত বেশি কেন। আর এই কাকুটাকে দেখলে, আমি ক্যামেরা করছি দেখে ওনার বইয়ের ছবিটা তোলার জন্যে উনি বইটা উঁচু করে ধরলো। যাই হোক, এবার আমরা ভিড় ঠেলে ভিতরে ঢুকবো, আর এই ভিড় কিসের জন্য সেটাও জানার চেষ্টা করব। তারপরে এই সাইড দিয়ে আমি ঢুকে পড়লাম। দেখো রোগা হওয়ার আর ছোট্টখাট্টো চেহারা হওয়ার কত সুবিধা। এই সাইড দিয়ে আমি ঢুকে পড়লাম, পিছনে ওরা আটকে পড়লো, আর আমি ফাঁকায় ফাঁকায় সব ভিডিও তুলে নিচ্ছি। দেখো এখানে অনেক রকমের মূর্তি রয়েছে। এবার এখানে বেসিক্যালি তৈরি করা রয়েছে জগন্নাথ দেব কীভাবে তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল সেটারই একটা ক্লিপ। যে ওইখানে ওরকম অসুস্থ একজন রয়েছে, স্বপ্নে উনি জগন্নাথ দেবকে দেখেছেন। তারপরে এখানে উনি কারিগর লাগিয়েছেন, মানে ওনার কিছু একটা বিপদ হয়েছে এরকম কিছু। তারপরে উনি কারিগর লাগিয়েছেন যে জগন্নাথ দেবকে তৈরি করানোর জন্যে। এরকম অনেক কিছু পার্টে পার্টে রয়েছে। এরকম একটা গাছ মানে কাঠ কুড়িয়ে পেয়েছে, এরকম হয়তো ওই কাঠ দিয়েই জগন্নাথ দেবকে তৈরি করেছিল, আমার সঠিক মনে নেই। এই যে হ্যাঁ দেখো সেটাই, যে কাঠ ওনাকে বাঁচিয়েছে সেই কাঠের মাধ্যমে উনি জগন্নাথ দেবকে মিস্ত্রি লাগিয়ে তৈরি করিয়েছিলেন, সেটারই দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছে। এই যে দেখো অনেকটাই তৈরি হয়ে গেছে। আর আমি যতদূর জানি নিয়ম ছিল যে জগন্নাথ দেবকে যখন তৈরি করা হবে তার আগে যেন কেউ কোন গুণাক্ষরেও সেটা না দেখে। তো যদি দেখে ফেলে তাহলে ওখানেই শেষ, আর তৈরির কাজ আর তৈরি হবে না। তো হাত তৈরি হওয়ার আগে অবধি যেহেতু দেখে নিয়েছিল, সেই কারণেই জগন্নাথ দেবের হাত নেই, এটা আমি জানি। কাহিনিটা সত্যি কি মিথ্যে আমি জানি না। তো এই যে দেখো এখানে লেখা রয়েছে ফটিক চন্দ্র কি একটা নাম লেখা ছিল। তো এখানে নানান রকমের মূর্তি অনেক কিছুই ছিল। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে এবার ভিতরে যাবো, আর মন্দিরটা কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে যে এরকম মন্দির আছে সেটা আমার মাও জানতো না, কারণ এর আগে যখন এসেছে তখন এগুলো নাকি ছিলই না। তো যাই হোক, হয়তো এগুলো পরবর্তীকালে তৈরি করা হয়েছে। আরও সুন্দর সুন্দর অনেক মন্দির তৈরি এখনও হচ্ছে। এবার যখন আরও 2-4 বছর পর আসবো তখন আবার আমরা ওইটা দেখে বলবো এই মা এটা তো ছিলই না। কারণ প্রত্যেকটা সময় মানে কিছু না কিছু পরিবর্তন হয় আমাদের জীবনেও আর আশেপাশের ঘরবাড়ি মন্দির সব কিছুতে। তো এই যে জগন্নাথ মন্দিরটা, এটা কিন্তু একটা এমন জায়গায় যে যার আশেপাশে ছিল অনেকগুলো মসজিদ। তারপরে যেই এলাকায় বেশিরভাগ মানুষকে আমি দেখতে পাচ্ছিলাম বোরখা পরে বা এমনি, মানে মুসলিম এলাকা বলতে পারো, বা এখানে হয়তো মুসলিম সংখ্যক মানুষটা একটু বেশি, আর হিন্দু ধর্মের লোকেরাও নিশ্চয়ই আছে। তো এখানে সবার আগে উঠে পড়লাম, উঠে আমরা দেখতে পেলাম একটা দোকান, যে দোকানে খুব সুন্দর সুন্দর গোপী ড্রেস, মালা সব কিছু বিক্রি হচ্ছিল। তো এখান থেকে পাপাই কিছু কিনবে বলে দেখছিল, কিন্তু কেনা হয়নি, এমনি দেখছিল। তারপর আমরা ভিড় ঠেলে ভিতরের দিকে যাচ্ছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম এত ভিড় হওয়ার কারণটা কী
কি এমন আছে এই মন্দিরে। তো সেই কারণেই আমরা ঢুকে দেখলাম এখানে আবার পাতা ঠাতা কেটে মানে মন্দিরটাকে সাজানো হচ্ছে ফুল দিয়ে। তখনই আমি বুঝলাম যে এই মন্দিরটা তো নতুন তৈরি হয়েছে, হয়তো এই মন্দিরে কোনো অনুষ্ঠান আছে বা মানে মন্দিরের জন্মদিন বা মন্দিরের প্রতিষ্ঠা দিবস অনেক কিছুই হয়, কিন্তু এখানে দেখলাম যে এই একটা হবনকুণ্ড মতো বানিয়েছে যেখানে হোম এইসব তৈরি মানে যজ্ঞ হয়, সেইখানটাতেই সাজাচ্ছে, মানে যজ্ঞ কিছু হবে, কিছু নিশ্চয়ই সেদিন ছিল আমরা জানি না। তো যাই হোক সামনে গিয়ে দেখলাম খুব সুন্দর জগন্নাথ মূর্তি, জগন্নাথ বলরাম সুভদ্রা। আর একটা কথা কি জানো, পুরীতে গিয়েও আমরা এটা দেখেছিলাম, সেখানে তো ফোন টোন অ্যালাউ থাকেই না, ফোন নিয়েও ঢোকা যায় না, সেখানে কিছু তোলা হয়নি কোনো দিনই, কারণ পুরীর মন্দিরে ফোন ক্যামেরা বেল্ট কিছুই অ্যালাউ না। কিন্তু এখানেও লেখা ছিল ছবি তোলা বারণ, কিন্তু যে পুজো করছিলেন তিনি কাউকেই কিছু বলছিল না। তারপর বেরিয়ে এসে দেখতে পেলাম এই সুন্দর দেখতে একজন মহিলাকে, যে গোপী ড্রেস পরে বসে আছে, সে কিন্তু ফরেনার। আর এত সুন্দর দেখতে কি বলবো, প্রচুর ফরেনার আছে যারা আমাদের এই সনাতন ধর্মের টানে, হিন্দু ধর্মের জন্যে, শ্রীকৃষ্ণের জন্যে নিজেদের জায়গা ছেড়ে আমাদের এখানকার ইন্ডিয়ার যে কোনো এরকম মন্দিরে তারা সেবিকা হিসাবে কাজ করে। তারপরে ধর্মের জন্যে যে প্রচার সেই জিনিসগুলো করে, গীতা পাঠ থেকে শুরু করে মন্ত্রপাঠ, এরা এত সুন্দরভাবে কীর্তন করে, তোমরা না শুনলে বিশ্বাসই করবে না। আর এই মন্দিরটাতে প্রচুর কেরালার বা নন বেঙ্গলি লোক এসেছিল সেদিন, আমি জানি না কিছু একটা ছিল তার কারণেই তারা এখানে এসেছিল, এত ভিড় জমিয়েছিল যেটা আমরা জানি না। আর আমরাও সেদিন গিয়েই উপস্থিত হয়েছিলাম। আর বাইরেটা খুব সুন্দর, মন্দিরের নানান গাছপালা লাগানো। তো আমি ভাবলাম এর মাঝে আমি নিজেকে একটু তোমাদেরকে তুলে ধরি। দেখো সারা দিন ঘুরে তিলক প্রায় উঠেই গেছে, মানে তারপরেও ওটা মুছিনি, পরে মনে হলো ভালোই লাগছিল আমাকে, তাই। তারপরে আর একটা জায়গায় গেলাম, ওর ভিতরেই ছিল একটা শিব মন্দির টাইপের। তো এখানে একটা নন্দী মহারাজ ছিলাম, মাকে এটাই বলছিলাম যে জানো নন্দী মহারাজের কানে কিছু বললে নাকি পূরণ হয়, পাপাইও সেটাই সম্মতি দিল যে হ্যাঁ এটা শুনেছি। তো মা এখানে কি চাইছে আমরা জানতাম না, কিন্তু পাপাই হঠাৎ বললো কি এখানেও নাতি চাইলে, তখন গিয়ে ও মা বলছে হ্যাঁ। এবারে বুঝতেই পারছো কতটা ডিমান্ড আমার মায়ের নাতি হওয়ার। কারণটা কি সেটা আমি দর্শকদের সামনে বলতেও পারবো না, দর্শক হাসবে এবং খারাপ ভাবতে পারে, কিন্তু যাই হোক চলো আমরা এগিয়ে যাই। এবারে মা ওখানে কিছু দক্ষিণা দিল, তারপরে কানে মন্ত্র বললো, এসে দেখলাম এখানে কীর্তন শুরু হচ্ছে। তো সেই কারণে আমি আবারও ফাঁকা দিয়ে ঢুকে পড়লাম, ঢুকে দেখার চেষ্টা করছি। দেখলাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে কি সুন্দর করতাল না কি বলে সেগুলো বাজাচ্ছে তালে তালে। আর এখানে দেখো খুব সুন্দর অনেক লোকজন, কেরালা সাইডের অনেক লোকজন। আর এই যে মানে কি বলে গুরুদেব বা বাবা বা যাই বলো না কেন, সে আমাকে ভুরু তুলে ইশারা দিল। আমি বুঝতে পারলাম না এটা কারণটাকে, আমি ভিডিও করছি তার জন্যে না অন্য কিছু, আমি তো ওনাদের ভাষাও বুঝবো না যদি উনি কেরালার মানুষজন হয়। কিন্তু যাই হোক এখানে কীর্তন শুরু হচ্ছে, আমি ভাবলাম শুনি। আর উনি মাঝে মধ্যে আমার দিকে ঘুরে তাকাচ্ছিল। আমি তাই ভাবছি না কী ব্যাপারই মানে ওনার বয়স অনেকটা বেশি, আমি ওরকম খারাপ মাইন্ডের কথা বলতে চাইছি না, কিন্তু হঠাৎ করে আমাকে দেখে ওরকম ভুরু নাচালো, তো আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর মনে হয় না এমনিই হয়তো। তো চলো এখানে কি হচ্ছে তোমরাও একটু শোনো। हरे कृष्णा करुणा कृष्ण हरे 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 राम 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 हरे हरे श्री चैतन्य महाप्रभु की हरे कृष्ण എല്ലാവരും 10 മിനിറ്റ് ഒക്കെ ഗൗരവം ഇതാ। তো যাই হোক তোমরা দেখতেই পেলে এখানে কি হচ্ছিল, মানে হরে কৃষ্ণর নাম নেওয়া হচ্ছিল, মানে শ্রীকৃষ্ণের নাম নেওয়া হচ্ছিল। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এসে এবার আমরা যাব অন্য একটা কোনো জায়গা যেটা মন্দির বা ঘোরার জায়গা। তো সেখানেই আমাদেরকে নিয়ে যাবে। সেটা যেতেই দেখতে পেলাম একটা সুন্দর আম বাগান, যেখানে খুবই ছোট বেটে আম গাছ। তো সেই কারণে আমি আর মা বলছিলাম এখানে যদি আমরা থাকতাম কত আম চুরি করতাম বলো তো। তারপর আমাদেরকে নামিয়ে দিল এই ফাঁকা মাঠের মতোই একটা জায়গাতে, যেখানে এই ছোট বাচ্চাগুলো ঘুরতে এসেছিলো। তাদের সাথে আমরা কথাও বলছিলাম যে তারা কোন বাড়ির বা কিছু। যাই হোক এই জায়গাটাতে ছোট সিঁড়ির ধাপ করা ছিল, তো সেটা দিয়ে উঠে যেতে হবে। এটা কি জিনিস, মন্দির বা কোনো জায়গা কিছুই বুঝলাম না। টোটোওয়ালা নামিয়ে দিয়ে বলে এখানটা ঘুরে আসুন, এটাও ঘোরার একটা জায়গা। তো আমরা সেই কারণেই সিঁড়ি দিয়ে টুকটুক করে উঠছি। আর চারিদিকটা খুবই সুন্দর। আর সেদিন কিন্তু বেশ রোদ্দুর ছিল। আর এই দেখো এখানে ঢুকেই দেখতে পেলাম কতগুলো রাজহাঁস এখানে ঘোরাফেরা করছে, হয়তো বা কেউ পোষে বা এই
জায়গাতেই এগুলো মানে রাখা হয়েছে, কিন্তু এই জায়গার দৃশ্য মানে ভাঙাচোরা অবস্থা দেখে মনে হচ্ছিল এখানে এখনও সরকারি সিলমোহর মানে সরকারিভাবে এরপরে নিজে সরকার দেখাশোনা করবে, লোক রাখবে, টিকিট ব্যবস্থা এরকম কোনো কিছুই চালু হয়নি। অবশ্য আমরা আগের যে সুন্দর মন্দিরটাতে গেলাম তাতেও কোনো টিকিট ব্যবস্থা ছিল না, আমরা ফ্রিতেই ঢুকতে পেরেছিলাম। আর এর উপরটা উঠে পড়লাম, এটা অনেকটা পাহাড়ের ঢিপির মতো লাগছিল। তো যাই হোক, নিচ থেকে সিঁড়ির মাধ্যমে উঠতে হবে। তো আমাদের পিছনে পিছনে বাচ্চাগুলো উঠছিল, আমরা বুঝতে পারছিলাম না যে এটা কি, আবার এটা কেমন ঘোরার জায়গা। তো এখানে এসে আমরা একটু জল ঠল খেয়ে নিলাম, যেহেতু সকাল থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি সেই কারণে জল খাওয়াটা জরুরি, নাহলে এনার্জি লাগবে না। প্রথমে তো আমরা ভাবছিলাম এখানে বোধহয় কোনো লোকজনই নেই, আমরাই এই কয়েকজন আর ওই বাচ্চাগুলো, কিন্তু তারপর এগিয়ে যেতে লাগলাম যত, তখন দেখলাম যে না, আরও কিছু লোকজন ভিতরে রয়েছে। আসলে এই জায়গাটাই এমন চোরা চোরা মতো, মানে গুপ্ত জায়গার মতো, যে বোঝা যায় না কোথায় লোক লুকিয়ে আছে, দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। তো যাই হোক, জায়গাটা ছবি তোলার জন্য কিন্তু খুবই সুন্দর। আর সেই দিনটা ছিল কিন্তু বিয়ের দিন, হ্যাঁ, সেই কারণে চারিদিকে আমরা দেখছিলাম বিয়ের প্যান্ডেল করা হয়েছে, বিয়ের ব্যান্ড পার্টি যাচ্ছে, বাজনা বাজছে। তো যাই হোক, আমরাও যাচ্ছিলাম, আর পিছনে যে বাচ্চাগুলো আসছিল ওরাও বলছিল আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি, সেখান দিয়ে এখানে এসেছে ঘুরতে। তো আমরা সবার প্রথমেই এই যে দেখো সিঁড়ি করা রয়েছে সেটা দিয়ে উঠলাম, উঠে আবার সোজা রাস্তা দিয়ে গিয়ে আবার সিঁড়ির ধাপ দিয়ে নেমে যেতে হবে। এই জায়গাটা কিন্তু প্রায় ভগ্ন দশা হয়ে গেছে, মানে ভেঙে চুরে গেছে। তো সেই কারণে আমরা ভাবলাম যে এই আবার ভেঙে ঠেঙে পড়বে না তো, তারপর দেখলাম না, পুরোনো দিনের জিনিস অনেক শক্তপোক্ত হয়। তো উপরে এসে দেখতে পেলাম আরও কিছু লোকজন রয়েছে। তারপর আমরা আরও নিচের দিকে নামছিলাম, যে নিচটা আসলে কি। আর আমার মায়ের যেহেতু হাঁটুতে ব্যথা, তো সিঁড়ি দিয়ে নামতে একটু কষ্ট হয়, কিন্তু সেভাবেই আমরা নেমে পড়লাম। ভিতরে যেহেতু ঘুরতে এসেছি, দেখতে তো হবেই। আর সিঁড়িগুলোর অবস্থা দেখতেই পেলে যে একদমই ভেঙে চুরে গেছে। তো সেই কারণেই বলছিলাম যে হয়তো এখানে এখনও সরকারি লোকেদের পদক্ষেপ হয়নি, যে এটা আমাদের সরকারিভাবে লিখে নেয়নি। আমার যেটা আন্দাজে মনে হলো, যদি হতো তাহলে একটু যত্ন হতো, লোকজন থাকতো, অন্তত গার্ড থাকতো একটা। তো যাই হোক, আমরা ভিতরে খুঁজছিলাম যে কি আছে আসলে। তবে ভিতরে এসে দেখলাম প্রচুর লোক আছে, এখানে ছবি তুলছে, সেলফি তুলছে, ভিডিও করছে। তো যাই হোক, আমরাও ঘুরতে ঘুরতে ভিতর দিকে চলে এলাম, যে ভিতরে কি কোনো ঠাকুর দেবতা আছে বা মূর্তি আছে বা কিছু, এটা কী জিনিস আমরা বুঝতেই পারিনি। এদিকে পরে বেরানোর সময় দেখলাম একদম গেটের মুখেই লেখা আছে যে এটা আসলে কি, কোন জায়গা। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি ভিতরে দেখতে যে কি কি আছে না আছে। ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখলাম এখানে আসলে কিছুই নেই, এই যে দেয়ালগুলো ছাড়া ভাঙা ভাঙা ঘরের মতো। তো তারপর বেরিয়ে এসে দেখলাম একটা ছোট্ট পাহাড়ের মতো ঢিপি করা রয়েছে, যার ভিতরে আমরা উঠবো। তো যাই হোক, তার পিছন থেকে একটা পুকুর মতো বা ডোবা মতো ছিল, নদী বা যাই বল, নদী না মানে পুকুর বা ডোবা এরকম কিছু, যেটা জল পুরো একদম জং পড়ে গেলে সিমেন্ট বা মানে লোহা জং পড়লে যে জিনিসটার কালার হয়, ঠিক সেই রকম একটা জং পড়া পুকুর। তো তারপর ওগুলোই দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম এপাশেও একটা রয়েছে যার কালারও সেম ওরকমই, আর প্রচণ্ড নোংরা, যেন ইউজই করা হয় না। তো এটা যদি এই স্পটটা যদি সরকারের আওতায় হতো তাহলে এগুলো হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতো। যাই হোক, এখানে দেখো মা আমার ব্যাগটা নিয়েছে। তারপর আমরা এখানে ঘুরলাম, আর এখানে দিদা কিছু ছবিও তুলেছিল, তো আমরাও ছবি তুলেছিলাম। দিদা তো মানে নিম গাছ জড়িয়ে ধরে ছবি তুলবে বলছিল। এখানে আমরা সবাই পাহাড়ে উঠছি, আর এই শাড়ি পরে আমি ভাবছিলাম যে আমি উঠতে পারবো তো। তারপর দেখলাম না, উঠে গেছি। মানে শাড়ি পরে চলাফেরা করাটা অতটাও কঠিন নয়, কিন্তু আমার মনে হয় শাড়ি পরে যতটা সহজ, ওই লেহেঙ্গা বা একদম লং ড্রেস ল্যাটকানি ওগুলো পরে মানে চলাফেরা আরও কঠিন হয়। হাত দিয়ে ধরে ধরে হাঁটা যায় না। হাঁটবো তো হাঁটবো সুস্থভাবে, সোজাভাবে হাঁটবো। ওই জামা হাত দিয়ে ধরবো, পিছন দিয়ে একজন জামা টেনে ধরবে। আমরা কি নায়িকা নাকি যে আমরা হাঁটবো আর পিছন দিয়ে একজন জামা বয়ে নিয়ে যাবে? যাই হোক, এখানে দেখো সবাই কতটা এগিয়ে গেছে, আর আমি ভিডিও করতে করতে যাই বলে আমি সবসময় পিছনে পড়ে যাই। তো এখানে আমরা আলোচনা করছিলাম যে এটা কোনো রাজাদের কিছু হবে, হয়তো ভেঙে গেছে তাই। তারপর আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম কতগুলো ছাগলের ছোট ছোট বাচ্চা, আর আমি ছাগলের বাচ্চাটার দিকে এগিয়ে গেলাম। দেখো সবাই কিন্তু সিঁড়ি দিয়ে নামতে গেছে, আর আমি গেছি এখানে ছাগলের এই ছোট্ট বাচ্চাটাকে দেখে। আর আমি অনেক ছবি ভিডিওতে দেখি গ্রামের দিকে কেউ ঘুরতে গেলে ছাগলের বাচ্চা কোলে নিয়ে ছবি তোলে, ওরা নাকি কিছুই করে না, কিন্তু এখানে ওর মা ছিল। আমি জাস্ট এমনি এসেছিলাম, ধরিও নি, কিছু করিনি।
ও ঘাস খাচ্ছিল, ঘাস খেতে খেতে হঠাৎ করে দেখলাম ও এগিয়ে ওর মায়ের দিকে চলে যাচ্ছে ওর মায়ের দুধ খাওয়ার জন্যে। এবার বোঝো, ঘাস খাচ্ছে, গলা শুকিয়ে গেছে, কিছু তো খেতে হবে, তাই একটু একটু ঘাস খাওয়াও শিখবো, একটু একটু মায়ের দুধও খাওয়াও শিখবো। যাই হোক, মানে দুধ তো খাই ওরা, তো ছোটো যেহেতু। তারপর ওগুলো দেখার পর বেরিয়ে চলে এলাম, দেখলাম এখানে আমার মা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে কেন, তারপর বুঝলাম ওই লেখা পড়ে। তো তারপরে এখানে বুঝলাম সেন রাজার রাজ্য, এরকম কিছু একটা, সেন রাজবংশের কী সব সাল ঠাল লেখা আছে, দেখে পড়ে নাও তোমাদের ইচ্ছা হলে। তা আমি পড়িনি, আমি একটুখানি পড়েছিলাম, ভুলে গেছি। তারপরে বেরিয়ে চলে এসেছি আমরা গোশালা, মানে মায়াপুরের তো খুবই বিখ্যাত এই গোশালা। এবার আমার মা বাড়ি এসে সবাইকে বলতে, না না আমরা গোশালা দেখিনি, গোশালায় কি একটা দুটো গরু থাকে? কিন্তু আমি যখন ভিডিওটা এডিট করছিলাম, মানে এখন দেখতে পেলাম যে এই যে জায়গাটায় আমরা এন্ট্রি করছি, এই জায়গাটাতে দেয়ালে লেখা ছিল গোশালা। এবার গোশালা মানে যেখানে গরু থাকে, গরু লালন পালন করা হয়, গরুর দুধ দিয়ে এখানে নানান রকম জিনিসপত্রও তৈরি করা হয়। তো সেইখানেই আমরা ঢুকছিলাম। তো এটা তার মানে আমরা গোশালা ঘুরে এসেছি, আমার মা হয়তো ভুলে গেছে। তো যাই হোক, চলো ভিতর দিকে গিয়ে দেখা যাক কতটা কি গরু ছাগল যা আছে, তো সেগুলোই তোমাদের সাথে দেখাবো। এখানে হয়তো ছাগল নেই, গরুই আছে। তো অনেকটা এগিয়ে এগিয়ে যেতে যেতে এখানে আমাদের সাথে একটা স্ক্যামও হয়েছে। তো এই দেখো এখানে লেখা গোশালা, মানে এটাই গোশালাই হবে, নাহলে গোশালা কেন লেখা থাকবে। তো যাই হোক, এখানে প্যান্ডেল করা হচ্ছিল, কিসের জন্য আমি জানি না। তো ভিতর দিকে গেলেই বুঝবো আর কি কি আছে। আমরা তো প্রথমে ভাবছিলাম এটা আবার কীরকম জায়গা, গোশালা কিন্তু গরু নেই। তারপরে এই লোকটা বলছে দেখুন ঘি, এবার মা ভেবেছে গোশালায় ঘি বিক্রি হচ্ছে, মানে গরুর দুধ দিয়েই তৈরি করা। তো তারপর লোকটা বলছে আরে দিদি নিয়ে যান, আমাদের 15টা গরু আছে, তার দুধ দিয়েই এই ঘি তৈরি করা, নিয়ে যান, এরম এরম বলছে। লোকটা বলছিল 200 টাকা, তারপর বলছে নিন 180 টাকা নেব। তারপর মা বলছে না 150 টাকাতেই দিতে হবে। তো তারপরে লোকটা প্রথমে রাজি হয়নি, আমরা এগিয়ে যাওয়ার পর আবার ডাকে, তখন গিয়ে আমরা আবার ঘিটা আনতে যাব, মানে জানোই দাম দর করলে ওরা আবার ডাকে। তো গেছিলাম, ঘি নিয়েছি 2 কৌটো, একটা মাসি বাড়ির জন্য, একটা আমাদের জন্যে। তো স্ক্যাম হয়েছে যে বলছিলাম, পরে যখন আমরা বেরিয়ে টোটোয় উঠলাম, টোটোওয়ালা বললো যে ঘি কিনেছেন? তখন মা বললো হ্যাঁ, বললো খাঁটি ঘি, ওনাদের 15টা গরু আছে। বললে এগুলো একদমই অস্বাস্থ্যকর, এগুলো খেলে আপনাদের হসপিটালেও ভর্তি হতে পারে। তো আমি যেহেতু এই জিনিসটা জেনে গেলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম যে মায়াপুরের রাস্তায় রাস্তায় ঘি বিক্রি হয় 200 টাকা, 250 টাকা, যে যেরকম পারে দাম দর করে নিতে পারো। কিন্তু কথাটা হলো ওটা তুমি ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্যে বা পুজোর কাজের জন্যই নিতে পারো। খাওয়ার কথা ভেবে ওই ঘিগুলো একদমই কেউ নেবে না, কারণ এখানকার লোক যদি বলে যে এগুলো ভালো না, তাহলে বুঝতেই পারছো এগুলো কি। মা তো এটাও জিজ্ঞেস করছিল এতে কি মোম মিশানো বা তেল, বলছে তার থেকেও ভয়ঙ্কর কিছু, তো না খাওয়াটাই উচিত। আমরা ঠিক করেছি কিনে যখন ফেলেছি এগুলো দিয়ে ঠাকুরের প্রদীপ জ্বালাবো বা অন্য কোনো কাজে লাগাবো। তো চলো এবার গোশালার ভিতরে যাওয়া যাক। তো এই জায়গাটা পুরো এরকম ঘর ঘর করা, আর এইখানে দেখো কত ঘুঁটে দেওয়া। তো আমরা ভাবছিলাম যে কি জায়গাটা, বুঝতে পারছি না। তো আমি যেহেতু কোনো দিন আসিনি, আমি তাই ধরতেও পারছিলাম না যে কী কোথায় গরু থাকে বা এটা কীরকম জায়গা। তো অনেকটা গ্রামের মতো, আবার অনেকটা বড় বড় বাড়িও রয়েছে ভিতরে। তো যাই হোক, এখান দিয়ে এই ডান দিকটায় দেখলাম যে, মানে ডান দিক নয় বাঁ দিকটায় দেখলাম যে অনেকগুলো জায়গা আছে, যেখানটা কীরকম খোপ খোপ করা টয়লেট বা কি আমি জানি না। তো যাই হোক, ওগুলো পার করে আমরা সোজা সোজা হেঁটে যাচ্ছি যেখানে গরু আছে সেইটা খোঁজার জন্যে, কিন্তু সেটা তো দেখতেই পাচ্ছি না। তো দেখলাম ভিতরে ধান চাষের মতো কিছু চাষও করা হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিলো, পুরো সবুজ। আর এই যে দেখো এইখানটায় পুকুর মতো একটা রয়েছে, আর চারপাশে প্রচুর গাছপালা। আর এখানে এটাও লেখা রয়েছে গাছের কোনো ফল ফুল সবজি কিছু ছেঁড়া যাবে না। তো সেই কারণে আমরা সোজা সোজা হাঁটতে আরম্ভ করলাম। তো তারপরে আমরা বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হেঁটে হেঁটে আর কি যাচ্ছিলাম, যে জায়গাটা খুবই সুন্দর। আর এই যে ব্যানারে ব্যানারে লেখা ছিল যে কিছু ছেড়া যাবে না, হাত দেওয়া যাবে না, কিন্তু তারপরে মানুষজনকে কি আটকে রাখা যায়? তো আমরা এখানে ফুল টুল ছিঁড়িনি, একটু শিউলি ফুলের বীজ দেখছিলাম যে পেলে নিয়ে যাব, বাড়িতে গিয়ে শিউলি ফুলের গাছ লাগাবো। সেই কারণেই আমরা কিন্তু এখানে ফুল টুল ছিঁড়িনি। আর এখানে আমাদের সাথে আরও একটা কাণ্ড হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো সামনে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তো মা ওদিকটা এগিয়ে
এগিয়ে এগিয়ে গেল কি আছে সেটা দেখার জন্য, মানে গরু আছে নাকি। তো ওখানে যেতে গিয়ে দেখতে পেলো একটা বড় নারকেল। নারকেল উপর থেকে গাছ থেকে আর কি নিচে পড়েছে, হয়তো কিছুক্ষণ আগে বা জানি না। তো নারকেল দেখতে পেয়ে মা তো আনন্দের সাথে ওদিকে গেছে। মা ভেবেছিল নারকেলটা কুড়িয়ে এনে যারা এখানকার লোক তাদেরকে দিয়ে দেবে। তো যাই হোক, নারকেল নিয়ে মা এদিকে আসছে, আর আমি ভাবলাম যে বকা না দেয়, ওরা হাতে নারকেল নিয়ে ঘুরছি দেখে যে নারকেল পেরেছে। তবে মনে পড়লো নারকেল তো গাছের অনেক উপরে হয়, তো ওটা আমরা হাত দিয়ে বা গাছে বেয়ে উঠে পারতে পারবো না, তো ওটা একা একা পড়লেই তোলা সম্ভব। তো মা এখানে নাচতে নাচতে আসছে নারকেলের জল আছে কিনা বাজাতে বাজাতে, আর আমি আর কি মেরে মেরে মাকে বলছিলাম, দেখো তুমি সারা জায়গায় বলে বেড়াচ্ছিলে না আমার মেয়ের যেন সুস্থ একটা বাচ্চা হয়, নাতি হয়, সেই কারণেই দেখো গাছ থেকে ফল পড়েছে। এরকম না হয় যে ফল ভেঙে দেখলে বাচ্চা বেরাচ্ছে ঠাকুর দেবতাদের জামানার মতো। তখন মা সবাই হাসাহাসি করছিলাম যে এই ফলটা তুমি তোমার বড় মেয়েকে খাইও, যে খা আর বাচ্চা হয়ে যাবে একদম পুট করে, এরকম যদি হতো। এইসব মানে আর কি ঠাট্টা করছিলাম। যাই হোক, তারপরে এখানে দেখতে পেলাম প্রচুর টমেটোর চাষ হয়েছে, অনেক অনেক অন্য অন্য ক্ষেতেরও চাষ হয়েছে। তো সেগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, খানিকটা গ্রামের দৃশ্যর মতনই সুন্দর। আর সামনে একটা পুকুরও ছিল যার মধ্যে পিঙ্ক কালারের শাপলা বা পদ্ম ফুল জানি না কিছু একটা হয়েছিল, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই পুকুরের ওই পাশে ঘাটে যেন কারা জল তুলছিল, মনে হচ্ছিল যেন বিয়ে বাড়িরই জল তুলতেছে। আর এই যে দেখো মা নারকেল হাতে করে নিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে। যেহেতু আমার নাক বন্ধ, গলাটা খুবই খারাপ শোনাচ্ছে অন্য দিনের থেকেও। অন্য দিন শরীর খারাপ থাকলেও আজকে নাক বন্ধ, একদম গলাটাও ব্যথা ব্যথা আছে, সেই কারণেই এরকম শোনাচ্ছে, কি আর করা যাবে। তো চলো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে তোমরাও আমার সাথে মায়াপুরের গোশালার মানে সৌন্দর্য উপভোগ করো। আর এখানে দেখো কত কলা গাছ লাগানো রয়েছে, কতগুলো তাল গাছ লাগানো রয়েছে, শালপাতার গাছ লাগানো রয়েছে, এবং অনেক অনেক গাছ। এই যে দেখো শাপলার মতো ফুটে ফুটে ছিল, মনে হচ্ছিলো কি একটা তুলে নিয়ে আসি, কিন্তু তুলতে গেলেই বকা খাবো, আর তারপরে হচ্ছে গিয়ে জলে নামবো নাকি আমি, সেটাই বলো। যাই হোক, এখানে আমরা এগিয়ে এগিয়ে অনেকটা যাচ্ছিলাম। এখানে কিন্তু ঘুরতে আসলে এনার্জি লাগা চাই শরীরে, খাওয়া দাওয়া করে শরীর সুস্থ রেখে আসতে হবে, এনার্জি না থাকলে তুমি ঘুরতে পারবে না। তো এখানে আমি আবার একটা ব্যানার দেখতে পেলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, চাইলে তোমরা পড়ে নিতে পারো। আর এগিয়ে এগিয়ে যে যাচ্ছিলাম, এখানে সেরকম রোদও লাগছিল না, এই গাছ দুদিক থেকে ঘেরা করা, মানে পুরো ছাউনি মতো। তো এগুলোই দেখতে দেখতে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আর তোমরা কেউ এটা ভেবো না যে এখান থেকে আমরা নারকেল কুড়িয়ে পেয়েছি মানে ওটা পুরোপুরি বাড়িতে নিয়ে যাচ্ছি কারোর অনুমতি ছাড়া। আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছিলাম কতগুলো এখানকার লোক রয়েছে, তো আমরা ভেবেইছিলাম তাদের হাতে তুলে দেবো, মানে গুরু যে বা যাই বলো না কেন, অনেকে বাবা বলে। তো তারা বসেছিল, আমরা তাদের কাছে গেছিলাম যে এই নারকেলটা ফেরত দিতে, যে দেখুন ওখানে পড়েছিল, তো আপনাদের কাজে লেগে যাবে, নিয়ে নিন, আমরা কুড়িয়ে পেলাম। তো তখন ওনারা বলছিল না না আপনারা নিয়ে যান, কোনো সমস্যা নেই। তো তখন আমার মা তো খুবই খুশি যে নিয়ে যেতে পারবো, হেভি ব্যাপার। তো যাই হোক, এবার আমরা আনন্দের সাথে নাচতে নাচতে নারকেল নিয়ে বেরিয়ে পড়লাম। তো তারপর আমি আমার ব্যাগ থেকে একটা কালো প্লাস্টিক দিই, যেগুলো আমি বমি করার জন্য রাখি, যার মধ্যে নারকেল আর ঘিগুলো ভরে নেওয়া হয়। তারপর আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এবার যাব হয়তো আমরা মন্দিরের দিকে খাওয়া দাওয়া করার জন্য। তো যাই হোক, এখানে 250 টাকা নিয়েছিল যে ঘোরানোর জন্যে, সেটা একটু মানে কি বলবো কমই হলো বোধহয়, যেহেতু মাত্র 3-4টে মন্দির ঘোরালো, আরও বেশি মন্দির ঘোরালে হয়তো ভালো হতো। যাই হোক, যত পাই আমরা তত আরও চাই, কিছু করার নেই, ঘুরতে এসেছি, টাকা পয়সা খরচা তো করতেই হবে। তো যাই হোক, এবার আমরা এদিক থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আবার টোটো করে দেখি কোথায় যাই। তো এতক্ষণ তোমাদের বলেছি আমরা গোশালায় ঘুরছি, এদিকে গরুই খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেকটা হেঁটে এগিয়ে আসার পর দেখলাম এখানে লাইন দিয়ে কতগুলো ছোট্ট ছোট্ট গরু, বড় বড় গরু, কি কিউট কিউট গরু, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই গরুগুলো, খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপরে মনে হলো যে এদিকে হয়তো আরও গরু আছে, কিন্তু এসে দেখলাম না, এদিকে গরু নেই, এদিকে অন্য অন্য জিনিস আছে, ঘর ঘর করা রয়েছে। তো এগুলো শুধুমাত্র আগে আমি ফোনে ভিডিওতেই দেখেছিলাম, তো এবার চোখের সামনে দেখেছি কী ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এখানে একটা ছোট্টখাট্টো মন্দির মতো করা রয়েছে, যার সামনে দিয়ে আমরা বাইরের দিকে যাব। তো এই আর একটা নিম গাছ, যেখানেও লেখা রয়েছে এখানে কারোর মহাপ্রভু বা কারোর জন্ম হয়েছে বা এরকম কিছু। তো যাই হোক, আমি সঠিকভাবে জানি না কোনটা সত্যি কোথায় কি। এখানে কত ঝুনঝুনি লাগানো, আমার মা আবার ঝুনঝুনি বাজিয়ে আবার প্রণাম করে নিল। যাই হোক, এখানে আমরা এগিয়ে এগিয়ে যাব আর দেখবো কি কি আছে। আর আমরা এখানে দেখছিলাম কিছু লোক এখানকার মাটি কুড়িয়ে কুড়িয়ে মাথায় দিচ্ছিল,
তারপর টোটোওয়ালা আমাদের ডাইরেক্ট নিয়ে যায় মায়াপুরের একটা গেটের কাছে নামিয়ে দিয়ে বলে এদিক থেকে সোজা গিয়ে এদিক যান ওদিক যান, এখানেই হচ্ছে খাবার। আর খাবারের জন্য আমরা টিকিট কেটেছিলাম। অনেকেই ভিডিওতে বলে 40 টাকা 30 টাকা ফ্রি, আমি জানি না আদতেও ওগুলো হয় কিনা, কিন্তু আমরা যে খাবারটি খেয়েছিলাম তার টিকিট প্রাইস পার হেড ছিল 80 টাকা করে। তার থেকেও বেশি প্রাইসেরও টিকিট ছিল, হয়তো কমও ছিল, কিন্তু আমরা জানি না, হয়তো আমরা দেরিতে গেছিলাম বলেই পাইনি। কিন্তু তোমরা আগে আগে আসবে, 10টা সাড়ে 10টার মধ্যে টিকিটটা কেটে নেবে, তাহলেই হয়তো ভালোভাবে নিজেদের পছন্দ মতো টিকিট নিতে পারবে। আর হয়তো টিকিট কাটতে গেলে ওখান থেকে বলেই দেবে এই খাবার থাকবে বা কিছু। আর এখানে কিন্তু সবাইকে একসাথে খাওয়ানো হয় না, টিকিটের প্রাইস অনুযায়ী, মানে ভবন ঠিক করা আছে, গদা ভবন, তারপরে এই ভবন সেই ভবন, অনেকগুলো নাম আছে, আমি সঠিক জানি না। আমরা যেহেতু গদা ভবনে খেয়েছিলাম আমরা সেটাই জানি। তো এখানে মহাপ্রসাদ বলে লেখা থাকে চারিদিকে, যেহেতু এটা প্রসাদ হিসাবে তোমাদেরকে প্রদান করা হচ্ছে। তো আমরা অনেকটা এগিয়ে গিয়ে এসে একটা জায়গায় ঢুকেছি, যেই জায়গাটায় আমাদেরকে বলা হলো যে এখানে নাকি প্রসাদ দেওয়া হচ্ছে। তো যাই হোক, ভিতরে ঢুকে দেখলাম বেশি লোকজন নেই, জুতো খুলে লাইনে দাঁড়িয়ে পড়লাম যে হ্যাঁ ফাঁকাই আছে, যেহেতু আমরা একদম ফিনিশিং টাইমের দিকেই এসেছিলাম, আর একটু দেরি হলেই হয়তো আমরা খাবারটা পেতাম না। তো যাই হোক, এখানে চলো লাইন দিয়ে হাত ধুয়ে প্রসাদ নিতে যাই, কি এই ভেবেই আমরা ভিতরের দিকে ঢুকছিলাম যে এখান থেকেই বোধহয় আমরা প্রসাদটা পাবো। কিন্তু কথাটা হলো, এখান থেকে প্রসাদ খেতে গিয়ে বুঝলাম টিকিট দেখিয়ে যে আমরা এই ভবনে খাবো না, কারণ আমাদের টিকিট গদা ভবনের। তো এখানকার যে গার্ড ছিল টিকিট দেখে ঢুকতে দিচ্ছিল, সেই আর কি বলে দেয় যে এটা এই ভবনের টিকিট নয়। কিন্তু আমরা তখনও অবধি জানতাম না বলে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর সবাই দেখো এখানটা একটা কল সিস্টেম করা ছিল, যেটা খুবই ভালো, যে হেঁটে যেতে যেতে হাতটা ধুয়ে ফেলবে, গিয়ে খাবার নেবে, খাবারটা খেয়ে ফেলবে। তো সেই হিসাবেই এখানে ব্যবস্থা করা। তো আমরাও এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম হাত ধুয়ে, তারপর ভিতরে গিয়ে জানতে পারি আমাদের এখানে হবে না। তো আমরা এখান থেকে বেরিয়ে গদা ভবনের খোঁজে বেরিয়ে পড়লাম। তো আমরা ওখানকার লোকজনদের জিজ্ঞাসা করে করে গদা ভবনের দিকে যাচ্ছিলাম। তো কিছুটা এগোতেই আমরা দেখতে পেলাম যে আমরা সত্যিই ভুল জায়গায় চলে গেছিলাম। এদিকটাতে হচ্ছে আসল গদা ভবন, যেখানে আমরা খাবো। তো আমরা ভাবছিলাম খাবার শেষ না হয়ে যায়, যেহেতু আমরা অনেকটা দেরি করে ফেলেছি মায়াপুর ঘুরতে গিয়ে, আর তারপরে হচ্ছে খোঁজাখুঁজি করতে গিয়ে এখানে লেখা ছিল গদা ভবন বলে। তো যাই হোক, এখানে লোকজনকে জিজ্ঞাসা করে করেই আমরা এসেছি। আর এই মন্দিরের ভিতরের জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর আর পরিষ্কার, আর আমাদেরই দায়িত্ব এইসব জায়গাগুলোকে পরিষ্কার রাখা। কারণ আমরা যদি কিছু খেয়ে খাবারের প্যাকেট বোতল এখানে ফেলি, তো আমাদের দেখা দেখে আরও 4-5টা লোক ফেলবে। তো এইভাবে মন্দির, যে কোনো জায়গা, রাস্তাঘাট বলো না কেন, সেগুলো আরও নোংরা থেকে আরও বেশি নোংরা হবে। তো উচিত আমাদের সব কিছু ডাস্টবিনে ফেলা। তো যাই হোক, আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম, বুঝে পাচ্ছিলাম না এদিকটা যাবো কি ওদিকটা। তো এই আশেপাশেই জুতোটা বাইরে খুলে তারপর আমরা ভিতরে যাব, কারণ যেখানে খাওয়ানো হয় সেখানে জুতো পরে ঢোকা যায় না, কারণ ওখানে মাটিতে বসে খায়, আমি ভিডিওতে দেখেছি। তো এবার দেখা যাক, চলো কীরকম কী হয়, খাবার ব্যবস্থা কী কী খাওয়ায়। তো এই ভেবেই আমরা ভিতরে ঢুকছিলাম। আর আমার সত্যি কথা বলছি মন থেকে, যে আমার এইসব মন্দিরে ঢুকে খাবার খাওয়া, মানে লোকে বলে না যে মন্দিরের খাবার প্রসাদ, এটা খাওয়া ভাগ্যের বিষয়, সেটা আমিও মানি। কিন্তু তবুও আমি বেশি খেতে পারি না বলে আমার সবসময় মনে হয় এতগুলো টাকা দিয়ে টিকিট করব, খাবো একটুখানি, হয়তো খেতেও পারবো না, খাবারটা নষ্ট করব। তারপরে হচ্ছে যে মন্দিরের খাবার, 1 নম্বর কথা নিরামিষ খাবার খারাপ হয় তা বলছি না, আমি নিজেও নিরামিষ খাবার খাই, ভালোবাসি। কিন্তু কথাটা হলো মন্দিরের খাবারে তেল মশলা থাকে না, আর আমার তো ঝাল ছাড়া পোষায় না। আর এখানকার খাবারগুলো হয় ঘি দিয়ে, আর ঘি আমার একদমই সহ্য হয় না, সেই কারণে আমার ভালো লাগে না। যাই হোক, কিছু করার নেই, খেতে তো হবেই, এসছি একবার, খেতে দেখাবোই তোমাদেরকে কেমন কী। তো আমরা এর ভিতর ঢুকে পড়লাম। এর ভিতর প্রচুর ফুল গাছ লাগানো ছিল, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর মন্দিরটাকে সাজিয়ে তোলার জন্যই এই ফুল গাছগুলো লাগানো, যেগুলো দেখতে অসাধারণ, আর বেশ বড় বড় ফুল, যেহেতু এগুলোর খুব যত্ন করা হয়। আমরা যদি এগুলো বাড়িতে লাগাই, এগুলো কিন্তু এত সুন্দর ফুল হবে না। তো যারা ভাবছো যে এই মায়াপুরের ভিডিওগুলো আমি পার্টে পার্টে শেয়ার করছি, তো কবে গেছিলাম, আমি কিন্তু গেছিলাম সরস্বতী পুজোরও আগে, মানে 11 তারিখ চিনির অন্নপ্রাশন ছিল, আর এটা হচ্ছে 12 তারিখের ভিডিও, বুঝতে পারছো কতদিন আগে। তো সেই কারণে আমি আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। আর শরীরটা খারাপ থাকার কারণে ঠিক করে তোমাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারছিলাম না, আর গলার অবস্থা, শরীরের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, চলো এই ফুলের দৃশ্য
দৃশ্যটা একটু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো এদিকে আমি ফুলের দৃশ্য তোমাদের দেখাবো বলে বেরিয়েছি, ওদিকে ওরা আমায় ফেলে রেখেই চলে যাচ্ছে। কি আর করব, সেই কারণে ভালো করে আমি দেখাতে পারলাম না। খাওয়া দাওয়া করে এসে দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা এবার ভিতর দিকে যাই। তাও যতটা দেখালাম বেশ ভালোই, কি সুন্দর সুন্দর ডালিয়া, চন্দ্রমল্লিকা, নানান ফুল। ওই দেখো আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম বাবা দাঁড়িয়ে লাভ নেই, এগিয়ে এগিয়ে যাই। আর এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর ছবি বিক্রি হচ্ছিলো, যেগুলোতে এতটা আলো জ্বলছিল মনে হচ্ছিল পুরো রিয়ালিস্টিক। তো আমরা ওখানকার লোকদের জিজ্ঞেস করে ঢুকে পড়লাম। এর ভিতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ না বা এরকম কোনো ব্যাপার না, তুমি চাইলেই করতে পারো। কিন্তু কথাটা হলো সঙ্গে যদি ক্যামেরাম্যান থাকে তাহলেই সুবিধা হয়, যে হ্যাঁ একজন যে আর কি আমারটা ধরবে, ক্যামেরা ধরবে। তো এখানে থালা নিলে থালাটা তুমি দু হাত দিয়ে না ধরলে ভালো করে, ফোন ধরলে তুমি ঠিক করে তুলতে পারবে না। যারা প্রো একদম ব্লগার স্ট্যান্ড নিয়ে করছে তাদের বিষয়টা আলাদা। আমি হাতে করেই ক্যামেরা করছিলাম, তো সেই কারণেই। আর আমি ভয়ও পাচ্ছিলাম যে কিছু বলে নাকি, তাই চুপি চুপি করছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ মাটিতে বসেও খাওয়ার ব্যবস্থা আছে, আর যাদের হাঁটুতে ব্যথা বা নর্মালি চেয়ারে বসেও খাওয়ার ব্যবস্থা আছে। হাঁটুতে ব্যথা বলে না, তুমিও বসতে পারবে। আর একদম শেষ ফিনিশিং টাইমে এসেছি বলে এখানে লোকজন কিন্তু কম। তো চলো দেখা যাক আমাদেরকে কি কি খেতে দেয়। আর এখানে কিন্তু সম্পূর্ণ তোমরা নিরামিষ খাবারই পাবে, কোনো পেঁয়াজ রসুনও থাকবে না তাতে। তো যারা নিরামিষ পছন্দ করো তারা এখানে অবশ্যই খেয়ে দেখতে পারো। ঠাকুরের প্রসাদ বলে কথা, খেয়ে তো দেখতে হবেই কী কী দেয়। তো আমাদের ওখানে দিয়েছিল একটা করে রুটি, পনির দিয়ে চানা মশলা, একটা করে ঘ্যাট, ডাল, বেগুনি, আর আরও কি পায়েস, আর একটা কি যেন দিয়েছিল। তো আমার মনে পড়ছে না, কিছু একটা ভাজা পোড়া আলু ভাজা টাইপের কিছু দিয়েছিল। তো ওগুলো আমরা খেলাম, আমি সব খেতে পারিনি, মা খেয়ে নিয়েছিল আমার ভাগেরটা। তো যেহেতু অনেকটা পরিমাণে দেয়, আর তোমরা চাইলে তোমাদের কোনো খাবার পছন্দ না সেটা তুমি নাও নিতে পারো, কিন্তু নিয়ে নষ্ট করো না, আমি এটাই বলবো। কারণ আমি ভেবেছিলাম সব নিতে হবে, আমি লাইন দিয়ে সব নিয়ে ফেলেছিলাম। কিন্তু তারপরে বুঝলাম কেউ যদি চায় 2-3 বার করে আনলিমিটেড খাবার দেবে ওখানে, তুমি যতবার খুশি খাবার খেতে পারবে। আর জলও ওখান দিয়ে দিচ্ছিলো, কিন্তু ভেবেছিলাম জল দেয় কি না দেয়। আর আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তো আমাদের কাছে জল ছিল, তাই আমরা সেই জলটাই নিয়ে এসেছিলাম, যে যদি জল না দেয় ওটা খাবো। আর যাই হোক, ওখানে ছোট ছোট কাগজের গ্লাসে ছিল জল। আর এই যে দেখো আমি আবার বেরিয়ে চলে এসেছি ফুলের সাম্রাজ্যে। এই জায়গাটা সত্যি অসাধারণ, এত সুন্দর ফুল, ফটোশ্যুট করার জন্য একদম পারফেক্ট। তো আজকে পার্ট 3-তে তোমাদের সাথে প্রসাদের সমস্ত ডিটেলস শেয়ার করলাম, মায়াপুরে কী কী ঘুরলাম দেখালাম। এরপর আসবে আমাদের অন্তিম পর্ব, মানে লাস্ট পার্ট। আর আজকে আমরা খুবই ভালো করে ঘুরলাম, আনন্দ করলাম, খাবার দাবারের টেস্টও খুব ভালো ছিল। তোমরাও এসে এখানে খাবার খেতে পারো। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, আজকে সবাই মিলে খুব আনন্দ করেছি। শাড়ি পরে নবদ্বীপ মায়াপুর ঘুরলাম বলে কথা, আনন্দ তো লাগবেই। তো যাই হোক, এখান থেকে ঘোরাঘুরি করার পর আমরা হোটেলে ফিরে গিয়ে একটু রেস্ট নিয়ে কিন্তু বিকালে আবার বেরিয়েছিলাম। সেই ভিডিওগুলোও তোমাদের সাথে পরবর্তী পার্টে শেয়ার করব। আজকের ভিডিওটা এটুকুই দেখাচ্ছে, পরের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর অনেকেই আছে যারা ভিডিও দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে না, আশা করি প্লিজ এরকম করো না। লাইক সাবস্ক্রাইব করলে আরও ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।